সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এর 96তম পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। দর্শক, অস্টিওপোরোসিস শব্দটির সাথে অনেকে হয়তো পরিচিত। হাড় ক্ষয়ে যাওয়া রোগ নিয়ে অনেকেই চিন্তিত। দর্শক, আমরা অস্টিওপোরোসিস রোগ এবং তার চিকিৎসা নিয়ে আজ বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। দর্শক, আমাদের সাথে আছেন আজ ডক্টর শাহিন মাহমুদ স্যার। তিনি এমবিবিএস, বিসিএস হেলথ, এমডি রিউমাটোলজি, বিএসএমএমইউ, স্পেশালিস্ট ইন রিউমাটোলজি অ্যান্ড মেডিসিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঢাকা, বাংলাদেশ। স্যার, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারাও ভালো আছেন? স্যার, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে শুরুতেই আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্যার, আপনার মূল্যবান সময়ের জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার, আমাদের আয়োজনে স্যার আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশা রাখছি খুব প্রাণবন্ত একটি আলোচনা দর্শকদের উপহার দিতে পারবো স্যার। আমারও খুব ভালো লাগছে রাজ টিভির সাথে এবং আপনাদের সাথে থাকতে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি একটু দর্শকদের বলি, দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা জানেন, অস্টিওপোরোসিস রোগ এবং তার চিকিৎসা। এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং আপনার সমস্যার কথা কিংবা অস্টিওপোরোসিস সম্পর্কে কোনো কিছু জেনে নেওয়ার থাকলে সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আপনাদের সমস্যার সমাধান দিবেন। আমাদের আজকের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট কিউপাসিট, মিডিয়া পার্টনার বরাবরের মতো রাজ টিভি। দর্শক, লাইভ চলাকালীন সময়ে যে কোনো প্রশ্ন আমাদের প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় ডাক্তার শাহিন মাহমুদ স্যারের কাছে। স্যার, আমরা একটু শুরুতেই জেনে নিতে চাই অস্টিওপোরোসিসটা কি স্যার? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অস্টিওপোরোসিস আসলে এই যে আমাদের বিশেষ করে এগুলো সবগুলো তো আমরা বাংলায় কথা বলছি, বাংলা অনুবাদ করে কথা বলছি। এগুলো তো পরিষ্কার বাংলা ওইভাবে আমাদের এখনো করা হয়নি। তারপরে যেটা বলি, এটা আমাদের একটা সাংঘাতিক ধরনের বাংলাদেশের পার্সপেক্টিভে ঝামেলা রয়ে গেছে। অস্টিওপোরোসিস আসলে বেশিরভাগ মানুষই বলে থাকেন হাড় ক্ষয় বা ক্ষয় চলে গেছে, কিছু কেউ বলে যে হাড় বাঁকা হয়ে গেছে, এরকম কথা বলে। সত্যিকার অর্থে অস্টিওপোরোসিস পরিষ্কার বাংলা যদি করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে হাড় পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে গেছে এই কারণে বলি আমরা যে হাড় কিন্তু আসলে কোনো ক্ষেত্রে ওনার ক্ষয় যান না, ক্ষয় যায় না। হাড় কিন্তু পুরাটা আগের মতোই থাকে, কিন্তু মাঝখানে অনেকটা ছিদ্র ছিদ্র হয়ে যায়। এটা অনেকটা চালনির মতো বলা যায়, তার আকার আকৃতি সমান থাকে। তো ক্ষয় বললে তো সবাই আসলে ভয় পেয়ে যান। তো আমরা আসলে বলবো যে হাড় পাতলা হয়ে যায়, এটা অস্টিওপোরোসিস। আগে শুধুমাত্র হাড় পাতলা হয়ে গেলেও অস্টিওপোরোসিস বলতো, কিন্তু এখনকার ডেফিনেশন বা যেভাবে সংজ্ঞায়িত করা হয়, হাড় পাতলার সাথে সাথে ওই ধরনের মানুষের হয় তাদের হাড় ভাঙার মতো একটা ফ্র্যাকচার রিস্ক বলি আমরা, যে হাড় ভাঙার মতো প্রবণতা থাকতে হবে, অথবা ওনার যদি আহ যে হাড়ের যে পরিমাণ শক্ত থাকার কথা ওইটা যদি দুর্বল হয়, এই দুইটাকে মিলে আসলে আমরা বলবো অস্টিওপোরোসিস। মানে তাহলে দুইটা জিনিস হলো যে একটা হাড় পাতলা হয়ে যাওয়া এবং সাথে হচ্ছে হাড় ভেঙে যাওয়ার প্রবণতা আছে, অথবা হাড় ভেঙে যাওয়ার ওনার প্রচুর পরিমাণ রিস্ক আছে, তাহলে আমরা বলবো অস্টিওপোরোসিস। ধন্যবাদ স্যার। সুতরাং দর্শক, আমরা বুঝতে পারছি যারা আসলে অস্টিওপোরোসিসে আক্রান্ত আছেন তাদের খুব সহজে হাড় ভেঙে যাওয়ার একটা প্রবণতা তাদের তৈরি হয়। সুতরাং এই অসুখটি নিয়ে আসলে বিস্তারিত জেনে নেওয়া কিন্তু আমাদের একান্ত প্রয়োজন। স্যার, এই অস্টিওপোরোসিস এই অসুখটিতে কারা মূলত আক্রান্ত হচ্ছেন স্যার? হ্যাঁ, এটাও আসলে আমাদের আমরা যে ধরনের রোগী পাই প্র্যাকটিসে এবং হাসপাতালে, সব ক্ষেত্রেই দেখা যায় আমাদের আহ সাধারণ মানুষ তো বটেই, ডাক্তারদের মধ্যেও অন্যান্য প্রফেশন, আমাদের প্রফেশনের সাথেও অনেকের অনেক ভুল ধারণা বা কিছুটা ভ্রান্ত ধারণা রয়ে গেছে। অস্টিওপোরোসিস দেখা যায় অনেকের অনেক ইয়ে নিয়ে আসছেন, আগে ভাগে পরীক্ষা করে আসছেন। আসলে অস্টিওপোরোসিস মূলত আমরা যদি বলি এক কথায়, যে এটা মহিলাদেরই রোগ বেশিরভাগ ক্ষেত্রে, পুরুষের হয় না তা না, খুবই পরিমাণে কম। এবং মহিলাদের মধ্যেও পোস্ট মেনোপজাল বলি, যাদের আমরা বলি যে যাদের সাধারণত নিয়মিত মাসিকটা বন্ধ হয়ে যায় 45-এর কাছাকাছি বয়সে, 40-এর পরে গিয়ে, তার বেশি বয়সের মানুষের এই রোগটা হয়ে থাকে। তাহলে কি আগে হতে পারে না? হতে পারে, খুবই অল্প, এবং আমরা পরিমাণে অনেক কম, তাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। তাহলে এক কথায় যদি বলি অস্টিওপোরোসিসটা কাদের হয়, তাহলে অন্য যদি কোনো কারণ না থেকে থাকে, তাহলে বলবো যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের দেশের মতো মানুষের 45 এর পর
45 বছরের পরে যাদের নিয়মিত মাসিকটা বন্ধ হয়ে গেছে তাদেরই সাধারণত অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধন্যবাদ স্যার। স্যার এই যে বললেন যে মহিলাদের যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের মূলত 45 অ্যারাউন্ড 45 এর পরে গিয়ে অস্টিওপোরোসিসের প্রবণতা বেড়ে যাচ্ছে এবং পুরুষের তুলনায় মহিলাদের এই অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। স্যার তাহলে কি হরমোনাল কোনো ব্যাপার এখানে আছে কিনা, কিংবা স্যার অস্টিওপোরোসিসের মূল কারণগুলো কি কি স্যার, যদি একটু জানতে চাই। হ্যাঁ, এইটাই হচ্ছে আসলে আমাদের মূল জানার বিষয় যে অস্টিওপোরোসিসটা হচ্ছে কেন। এটা আমাদের পরিষ্কার মোটামুটি একটা ধারণা থাকলে আমরা বুঝতে পারি যে কাদের হতে পারে। তো অস্টিওপোরোসিস যে কারণগুলো আমাদের জানা আছে, মানে অস্টিওপোরোসিস আমরা দুইটা ভাবে বলি। একটা হচ্ছে কারণ জানা থাকে না, মানে বয়সের সাথে সাথে এটা হতে থাকে, আমরা কারণই জানি না, এটা ইডিওপ্যাথিক বলি বা প্রাইমারি বলি, কারণটা জানা নেই। কিন্তু অনেকগুলো ক্ষেত্রে কারণ জানা আছে যেগুলোকে আমরা সেকেন্ডারি বলি, মানে অন্য আরেকটা রোগের কারণে অস্টিওপোরোসিস হচ্ছে আসলে। তার মধ্যে ডেফিনেটলি বা অবশ্যই একটা হরমোনের ব্যাপার আছে যে কারণে পোস্ট মেনোপজাল বা যাদের মাসিক বন্ধ হয়েছে তাদের হচ্ছে। এখন এই যে হরমোনটা, এটা আমরা বলি হচ্ছে গোনাডিজম, মানে স্ট্রোজেন। মানে মহিলাদের সাধারণত বয়স যখন কম থাকে তখন স্ট্রোজেন হরমোনটা অনেক বেশি থাকে, কিন্তু বয়স বাড়তে থাকলে স্ট্রোজেনটা কমে যায়, তখন হাড়গুলো পাতলা হতে থাকে। এখন আরো কিছু কিছু কারণ আছে আমাদের। কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যদি উনি কোনো কারণে কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে, যেমন যদি স্মোকিং কেউ করে থাকেন, মহিলা হোক পুরুষ হোক, তারপরে যদি অ্যালকোহল কেউ নিয়ে থাকেন, তারপরে দেখা যায় কিছু ওষুধ আছে, বিশেষ করে অন্য রোগের জন্য কিছু ওষুধ খাচ্ছেন। তার মধ্যে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওষুধ হচ্ছে স্টেরয়েড বললাম, গ্লুকোকর্টিক, বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যথার কারণে এবং অন্যান্য কারণে নেওয়া থাকতে পারে। এর জন্য আরো অন্য কিছু হরমোন আছে, যেমন হাইপার প্যারাথাইরয়েড বলে একটা হরমোন আছে আমাদের, তারপর হাইপার থাইরয়েডিজম বলে একটা জিনিস আছে, থাইরয়েড হরমোন। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রোজেন হরমোন, যেটা মহিলাদের কমে যাচ্ছে, এগুলো। তাহলে এগুলোর মধ্যে যে কোনোটা, যেগুলো বললাম যে প্যারাথাইরয়েড যদি বেড়ে যায়, থাইরয়েড যদি বেড়ে যায়, তারপরে আরো কয়েকটা কারণ থাকতে পারে, যে প্রেগনেন্সি এবং ল্যাকটেশন, যদি বাচ্চা পেটে থাকে অথবা বাচ্চা যখন দুধ খাওয়ান মা, তখন দেখা যায় তাদের নর্মালের চাইতে কিছু কিছু জিনিস আমাদের বেশি দরকার হয়, ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো বেশি দরকার হয়। আমাদের যে পরিমাণে যদি ঠিক মতো খাওয়ানো হয় তখন দেখা যায় হাড়টা পাতলা হয়ে যাচ্ছে, বা ওনার ক্ষেত্রে যদি ইনটেকটা ঠিক না থাকে অস্টিওপোরোসিসের রিস্কটা বেড়ে যাচ্ছে। তাহলে এক দাগে বলতে পারি যে কিছু হরমোন এবং কিছু লাইফস্টাইলের একটা রিস্ক আছে অস্টিওপোরোসিস সম্পর্কিত, আরেকটা আছে কারণ জানা নাই, শুধুমাত্র বয়সের সাথে সম্পর্কিত। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা কারণগুলো জেনে নিলাম অস্টিওপোরোসিস আক্রান্ত হওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে। স্যার, অস্টিওপোরোসিস এর রোগী যখন আসছে সেক্ষেত্রে স্যার আপনি যখন ধারণা করছেন তিনি অস্টিওপোরোসিস আক্রান্ত, কিংবা স্যার কি কি ক্লিনিক্যাল ফিচার দেখে মনে হয় স্যার তিনি আসলে অস্টিওপোরোসিস আক্রান্ত, সেই বিষয়গুলি একটু স্যার যদি বলে দিতেন। হ্যাঁ, আবারও একই রকম কথা, আসলে অস্টিওপোরোসিসটা আমাদের দেশে এত মানে কমন ভাবে চিকিৎসা করা হয়, আমার তো মনে হয় যে প্রতিটা ক্ষেত্রেই আসলে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়ে গেছে, সাধারণ মানুষ তো বটে, এখানেও একটা বড় ধরনের ভুল ধারণা রয়ে গেছে। সবার ধারণা হয় যে অস্টিওপোরোসিস যাদের হয় তাদের মনে হয় পিঠে ব্যথা থাকে, হাতে পায়ে ব্যথা থাকে, যে হাড় পাতলা হয়ে গেছে এগুলো ব্যথা। বাস্তবে ঘটনা হচ্ছে অস্টিওপোরোসিস নর্মালি কখনো ধরাই পড়ে না, বোঝাই যায় না, এবং কোনো সিমটমই থাকে, কোনো কিছুই প্রকাশ পায় না নর্মালি। আমরা যদি বলে থাকি তাহলে কিভাবে ধরা পড়ে রোগটা? রোগটা ধরা পড়ে এমনকি বলা হয় যে অস্টিওপোরোসিসে হাড়টা পাতলা হয়ে যায়। যদি অস্টিওপোরোসিসের কারণে হাড় ভেঙেও যায়, মানে ভিতরে আমরা যে ভার্টিব্রা বলি, কশেরুকা, মেরুদণ্ডের পাশে যেগুলো থাকে, এগুলো যদি ভেঙেও যায়, তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাই হয় না। তাহলে এটা ধরা পড়ে অন্য কোনো কারণে। যদি আমরা দেখা যায় ওনার একটা এক্স রে করেছি, হয়তো বুকের, পিঠে, কোমরের যে কোনো মাঝে, তখন দেখা যাচ্ছে যে হাড়গুলো অনেক পাতলা, আমরা এক্স রে তে বুঝতে পারি। অথবা দেখা গেল যে ওখানে হাড় কিছু ভেঙেই আছে, ফাটা ফাটা আছে, এবং আহ, অনেক পাতলা দেখা যাচ্ছে এক্স রের মধ্যে, তখন আমরা ধারণা করি যে ওনার মনে হয় অস্টিওপোরোসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে যে একটা মানুষের ভুল ধারণা রয়ে গেছে যে অস্টিওপোরোসিস ব্যথা হলে হবে, এটাও ঠিক না, আবার উল্টাটাও হতে পারে। একটা ব্যথা আছে, সাথে অস্টিওপোরোসিস হতে পারে, দুইটাই ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা এটা মূলত হচ্ছে অন্য একটা রোগ বুঝতে গিয়ে, অন্য একটা রোগ খুঁজতে গিয়ে, অন্য কোনো কারণে এক্স রে করতে গিয়ে আসলে প্রথম দিকে বুঝতে পারি যে ওনার একটা অস্টিওপোরোসিস থাকার একটা সম্ভাবনা আছে। ধন্যবাদ স্যার। স্যার শুধু কি এক্স রের মাধ্যমে এটা বোঝা যায়, কোনো ব্লাডে কোনো কিছু দেখার আছে কিনা, কিংবা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন কি আছে স্যার?
হ্যাঁ, আমরা যদি দেখা যায় কোনো কারণে এক্সরে করে একটা ধারণা করতে পারলাম যে ওনার অস্টিওপোরোসিস হওয়ার একটা সম্ভাবনা আছে, তখন আমরা অন্য বেশ কয়েকটা পরীক্ষা করে এটা নিশ্চিত করি। তো অস্টিওপোরোসিসের দুইটা সিমটমের মধ্যে একটা হচ্ছে বললাম যে দেখা যায় আমরা অন্য কোনো কারণে এক্সরে করে একটা ফাটা পেলাম, ভেঙে গেছে এরকম। এটা নিশ্চিত করার জন্য আমরা যে সবচেয়ে কমন যে দুইটা পরীক্ষা করি তার মধ্যে একটাকে বলে বিএমডি, বোন মিনারেল ডেন্সিটি। এই পরীক্ষাটা করে আমরা সবচেয়ে ভালো করে বুঝতে পারি যে ওনার অস্টিওপোরোসিস আছে কি। এই বিএমটিটা কি, এটা বলা যায় যে হাড় ঘনত্ব মাপার একটা পরীক্ষা। হাড় ঘনত্ব মেপে দেখি যে বয়সের সাথে এই বয়সে যতটুকু হাড় ঘন থাকার কথা তার চাইতে যদি অনেক কম থাকে, একটা মাত্রা থাকে আমাদের -2.5, এর নিচে যদি চলে যায় তখন আমরা বলতে পারি যে হ্যাঁ ওনার অস্টিওপোরোসিস আছে। আর আরেকটা ঘটনা ঘটতে পারে যে এটা ছাড়াও -2.5 এর নিচে যায় নাই, কিন্তু অন্য কোনো কোনো রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক গুলো আমি আগে বললাম, বয়স আছে, তারপরে হচ্ছে স্মোক, সিগারেট খাওয়া, অ্যালকোহল খাওয়া, হরমোনের সমস্যা, অন্য কোনো ওষুধ খাচ্ছেন, অন্য কোনো বাতের ব্যথা আছেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলাইটিস, এগুলো যদি থেকে থাকে তখন আমরা এটা, যদিও ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় না করলেও সবচেয়ে বেশি ইউএসএ তে ফলো করা হয় এবং আমরা ওই জিনিসটাই ফলো করি আসলে, ট্যাক্স স্কোর বলে একটা জিনিস আছে, যেটা ক্লিনিক্যালি বুঝতে পারি যে ওনার অস্টিওপোরোসিস আছে কিনা। এই ক্লিনিক্যালি বোঝার জন্য আমাদের যে বিএমডি বললাম ওখানকার একটা মান বসায় এবং ওনার এমনি কোনো ওষুধ পাচ্ছেন কিনা, এই সমস্যাগুলো আছে কিনা, বয়স কত, এগুলো ক্যালকুলেশন করার পরে আমরা বুঝতে পারি পরবর্তী জীবনে ওনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা কতটুকু আছে। যদি দেখা যায় যে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা কোমরের ক্ষেত্রে 20%-এর বেশি হয় এবং শুধুমাত্র হিপ বলি যেটা, আমাদের পুরোর যে অস্থিটা ওইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা 3%-এর বেশি থাকলে তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে হ্যাঁ ওনার অস্টিওপোরোসিস আছে। তার মানে আমরা দুইটা ভাবে মূলত পরবর্তীতে রোগ নির্ণয় করি। আর কিছু পরীক্ষা করি কারণ খোঁজার জন্য, ওগুলো আসলে অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করার জন্য না, ধরার জন্য না, কিন্তু কি কারণে হতে পারে সেকেন্ডারি যে কজগুলো আগে বললাম, যে হরমোন গুলো, ক্যালসিয়াম, ফসফেট, ভিটামিন ডি, এগুলো খুঁজে দেখি যে কি কারণে হলো। মানে রোগ ধরার জন্য আমাদের দুইটা পরীক্ষা করলে যথেষ্ট, বিএমডি আর ফ্র্যাক্স যেটা ক্যালকুলেশন, এটাই। আর বাকি পরীক্ষাগুলো করি হচ্ছে আমরা কি কারণে হলো চিকিৎসা করার মানে জন্য আসলে। তাহলে এগুলি হচ্ছে আসলে আমাদের মূল পরীক্ষা। ধন্যবাদ স্যার। স্যার আলোচনা প্রেক্ষিতে বলছিলেন যে অধিকাংশ ক্ষেত্রে আসলে অন্য কোনো অসুখের কারণে এক্সরে করতে গিয়ে ধরা পড়ছে অস্টিওপোরোসিস বেশিরভাগ ক্ষেত্রে। স্যার এখানে কি স্ক্রিনিং এর কোনো সুযোগ আছে কিনা, যেহেতু স্যার একটা ঝুঁকিপূর্ণ গ্রুপের কথা আপনি বলেছেন, একটা বয়সের পর গিয়ে মহিলাদের এই অসুখটা বেশি হচ্ছে স্যার। স্ক্রিনিং এর কোনো সুযোগ কি আছে, যে আগে থেকে সাবধান হওয়া যাবে কিনা, কিংবা আগে থেকে আসলে ডায়াগনোসিসটা হলে চিকিৎসাটা স্যার একটু আর্লি হতো? স্যার সেই বিষয়টা একটু স্যার জেনে নিতাম। হ্যাঁ, আসলে এই স্ক্রিনিং করাটা একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার, যেহেতু অনেকটা বলা যায় যে অনেকটা ডায়াবেটিস প্রেশারের মতো একটা রোগ, যে আমরা নর্মালি হয়তো বুঝতে পারছি না, একটা পর্যায়ে গিয়ে যখন খারাপ হলো তখন বুঝতে পারলাম যে ভেঙে গেল। তো এখানে আমাদের এই সুবিধাটা আছে এবং পৃথিবী জুড়ে কিছু সোসাইটি আছে যারা এই গাইডলাইন গুলো করে থাকে, যে তাদেরকে আমরা স্ক্রিনিং করবো, কিভাবে কি করবো, কোন কোন পরীক্ষার মাধ্যমে। তো আমরা এক মোটা দাগে বলতে পারি যাদের বয়স 65-র বেশি মহিলা, তাদের সবাইকে আসলে স্ক্রিনিং করবো। আমাদের এখানে স্ক্রিনিংটা আসলে বিএমডি, মানে বোন মিনারেল ডেন্সিটি, এটা একটা। কিন্তু 65 বছর আগে কি করবো না, 65 বছর আগেও করব। এই ক্ষেত্রে যাদের রিস্ক ফ্যাক্টর আছে, 65-র পরে হলো সবার, যাদের থাকে সব মহিলা, আর 65-র আগে হলো এবং পুরুষ, যাদের রিস্ক ফ্যাক্টর থাকে। রিস্ক ফ্যাক্টর মধ্যে যেগুলো আমি একটু আগে বলেছিলাম, যে তার মধ্যে হচ্ছে অ্যালকোহল, তারপরে স্মোকিং বা সিগারেট খাচ্ছেন, হরমোনের কোনো সমস্যা আছে, হাইপোগোনাডিজম যেটা বলি আমরা, এই সমস্যা আছে, বা স্টেরয়েড নিচ্ছেন কোনো কারণে, বা যে বাথরুমের কথাগুলো বললাম এগুলো আছে, হাইপার প্যারাথাইরিজম আছে, এগুলো যদি থেকে থাকে, অথবা লো ফ্রেজাইলিটি ফ্র্যাকচার বলি, যে মানুষের যত উচ্চতা তার নিচে যদি পড়ে গিয়েও কখনো ভেঙে যায়, এই ঘটনাগুলো যদি ঘটে, তাহলে আমাদের মানে এই রিস্ক যদি থেকে থাকে তাহলে সবাইকে আসলে আমাদের স্ক্রিনিং করতে হবে। তবে একটা কথা বলা যায়, যদি রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে আসলে 45-এর আগে, মানে আমাদের পার্সপেক্টিভে, যে যদিও বইগুলোতে লেখা হচ্ছে 65-র পরে, কারণ বাইরের কান্ট্রির মানুষের যে সোসাইটি গুলো করে থাকেন, বাংলাদেশে করা নাই, ওদের লাইফ এক্সপেক্টেন্সি বেশি এবং তাদের মেনোপজ দেখা যায় পরে হচ্ছে 55-এর দিকে। তা আমরা ডেফিনেটলি 45-এর আগে আসলে স্ক্রিনিং গুলো
বাংলাদেশে 5 মিনিটে করার খুব বেশি দরকার নাই, 45-এর পরে হয়তো আমরা করতে পারি। ধন্যবাদ স্যার। স্যার এবার একটু চিকিৎসা প্রসঙ্গে জেনে নেবো স্যার, অস্টিওপোরোসিসের চিকিৎসা কি? হ্যাঁ, অস্টিওপোরোসিস যেটা আমরা বললাম, যে বোঝাই যাচ্ছে কিছু কারণ আছে, কিছু কারণ ছাড়া আছে। যদি আমরা স্পেসিফিক প্রথম থেকে খুঁজে কারণ পেয়ে যাই, তাহলে আসলে আমাদের কারণে চিকিৎসাটা করতে হবে। যে যে হাইপোগোনাডিজম যদি এটা করতে, তারপর আহ, যে অবশ্যই যদি সিগারেট খেতে বন্ধ করতে, অ্যালকোহল গুলো বাদ দিতে। এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যে ট্রিটমেন্ট, তাহলে লাইফস্টাইল মডিফিকেশন, আরেকটা করতে পারি ড্রাগস। লাইফস্টাইল মডিফিকেশন এখানে খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে হচ্ছে এই বয়সে যেহেতু এই অস্টিওপোরোসিসের সাথে একটা সম্পর্ক আছে হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডিটাও কমে যাওয়া, আলটিমেট হরমোনের সাথে সম্পর্কিত হলেও, তাহলে এটার ইনটেকটা ঠিক রাখতে হবে। ইনটেকটা ঠিক রাখতে বলা, এখানে তো ডিটেলস ওইভাবে বলা যাবে না, যেহেতু আমাদের এটা সাধারণ পাবলিক আছে, এখন আমরাও আছি সবকে। যতটুকু দরকার হয় একটা মানুষের ডেইলি রিকোয়ারমেন্ট, এটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই না। আসলে ভিটামিন ডিটা রোদ থেকে আসে, আমাদের রোদে খুব কম যাওয়া হয় গ্রামের মানুষ ছাড়া, গ্রামেও দেখা যায় এপ্রুভে যাওয়া হয় না। তাহলে যদি না যাওয়া হয় তাহলে ভিটামিন ডিটা ঠিক প্রয়োজন মতো পরিমাণ মতো নিতে হবে। আর ক্যালসিয়ামটা আমরা যে খাবার খাই তাতেও দেখা যায় কিছু পরিমাণে কম থাকে, সেক্ষেত্রে ক্যালসিয়ামটা নেওয়া দরকার। আর ওগুলো বাদ দিয়ে দিবে যেগুলো সিগারেট খাওয়া, তারপরে অ্যালকোহল, আমাদের দেশে টোটালি বাদ দিয়ে দিবে এগুলো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা এক্সারসাইজ করা। এক্সারসাইজ গুলো হচ্ছে, এটা খুব বেশি কঠিন কোনো এক্সারসাইজ না, কিন্তু আমরা একটু মাসেল স্ট্রেংথেনিং, হাঁটা চলা এগুলো করতে বললে এগুলো কোন ডেন্সিটিটা বাড়ে, এগুলো আমাদের কাজে লাগে। আর যদি বলি ওষুধের দিক থেকে, ওষুধের দিক থেকে হচ্ছে এখানে আমাদের আসলে এই চিকিৎসাটা করার আগে দেখে নিতে হবে ডেফিনেটলি ওনার অন্য রিস্ক ফ্যাক্টর গুলো নাই, সবগুলো চিকিৎসা করা হয়েছে, তারপরে এই সমস্যাগুলো আছে। এই ক্ষেত্রে আমাদের বিসফসফোনেট হলো আসলে এখানকার মূল চিকিৎসা, টার্গেটেড চিকিৎসা বলি আমরা বিসফসফোনেট। এখন এই বিসফসফোনেটটা যে আবার আমরা দিব, এটা আবার সবার ক্ষেত্রে একরকম না, সব বয়সের ক্ষেত্রে একরকম না, পুরুষ মহিলাদের ক্ষেত্রেও একরকম। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই আলাদা আলাদা। কারো দেখা যায় একটা বাতের রোগ আছে, তার জন্য যে ধরনের বিসফসফোনেট, কারো একটা কিডনি সমস্যা থাকলে একই ধরনের না। আবার দেখা যায় কারো অস্টিওপোরোসিসের মাত্রা অনেক বেশি, দেখা যায় 3-এর নিচে চলে গেছে, বিএমডি টেস্ট করতো, তাদের ক্ষেত্রে কিন্তু আবার অন্য ধরনের ওষুধ। তো এক কথায় এটা বলা যাবে না, তবে মূল চিকিৎসাটা বিসফসফোনেট, এবং এটা লম্বা সময় চালাতে হয়। লম্বা সময় চালাতে বলি আমরা, যদি এটা মুখে খাওয়া যায় এক ধরনের বিসফসফোনেট আছে, আবার ইনজেকশনও দেওয়া যায়। এটাও আবার সবার ক্ষেত্রে একরকম না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, মানুষ দেখে আমরা ভাগ করতে হয়। যাদের ক্ষেত্রে মুখে ওষুধটা চালাতে হয় তাদের লম্বা সময় চালাতে হয়, 5 বছরের মতো। আর যাদেরকে ইনজেকশন দিতে হয় তাদেরকে দেখা যায় কমপক্ষে 3 বছর 3টা ইনজেকশন এরকম দিতে হয়। কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিসফোসফোনেট আমরা যত সহজে দিয়ে দিই, দেওয়ার আগে কিন্তু আমাদের বেশ কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। এটা বরঞ্চ দেখা যায় মাঝে মাঝে ক্ষেত্রে ভালো চাইতে ক্ষতি করে ফেলতে পারে বেশি আমাদের। বিসফোসফোনেট হচ্ছে, আমাদের কিছু বোনস আছে যে নেক্রোসিস করে, অস্টিও নেক্রোসিস অফ জ বলি আমরা, যে এই আমাদের মুখের কাছে যে একটা জ, যেখানে জয়েন্ট আছে, এই জয়েন্টে যদি আমরা বিসফোসফোনেট দিই, কোনো কারণে দেখা যায় দাঁতের সমস্যা ছিল না, অথবা ছোটখাটো ইনফেকশন ছিল, আমরা ওইভাবে স্ক্রিনিং করলাম না, বিসফোসফোনেট দেওয়ার পরে ওই জয়েন্টটা পুরো ড্যামেজ হয়ে যাবে, অস্টিওনেক্রোসিস হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যদি কোনো দাঁতের কোনো ব্যাপার থাকে, যে কোনো দাঁত উঠাবেন বা দাঁতের সমস্যা আছে বা স্কেলিং করবে, এরকম যদি কিছু থেকে থাকে, তাহলে আমাদের ট্রিটমেন্ট করতে গিয়ে অবশ্যই দেরি করতে হবে। দরকার হলে দাঁতটা ভালো হয়ে যাওয়ার পরে 2-3 সপ্তাহ পর থেকে ট্রিটমেন্ট শুরু করতে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যায়। আর কিছু ব্যাপার আছে যে মুখে একটা ওষুধ দিয়ে দিলাম, মানে আসলে সত্যিকার অর্থে খারাপ দিকগুলো আমাদের বেশি আগে জানতে হবে। একটা ওষুধ দিয়ে দিলাম, আপনার যদি ইসোফেগাসে আগে থেকে সমস্যা থেকে থাকে, অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে, অপারেশন করে থাকে, তার ভালো চেয়ে ক্ষতি হবে বেশি, কারণ ইসোফেজিয়াল স্ট্রিকচার হয়ে যাবে। আবার একই রকম দেখা যাচ্ছে যাদের কিডনি বেশি খারাপ, মানে দেখা যায় ইয়েটা 30 ml এর নিচেই, যে এবার বলি আমরা কিডনির একটা মাত্রা বোঝাই, যদি বেশি থাকে, আমরা বিসফসফোনেট দিলাম, তাহলে উল্টা দেখা যাবে ওনার হাড় তো ঘন হবেই না, উল্টা হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। কারণ এটা হচ্ছে উল্টা আরো যে হরমোন গুলোকে উলট পালট করে, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গুলো উলট পালট করে হাড়টাকে ঘন করে না। তো এক কথায় যদি বলি,
ট্রিটমেন্ট করা যত না এখানে সহজ, ট্রিটমেন্ট করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি প্রপার জ্ঞান না থাকে এবং পরিষ্কার মানে ভালো নলেজ না নিয়ে চিকিৎসা করলে রোগীর কিন্তু ক্ষতি হওয়ার খুব সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের আসলে এই ব্যাপারটা অনেক সতর্ক থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার, চিকিৎসা সম্পর্কে আমাদের জানানোর জন্য এবং সেই সাথে চিকিৎসা সংক্রান্ত কিছু জটিলতা সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার জন্য। স্যার এই ব্যাপারে আমরা আরো বিস্তারিত জেনে নিব। তবে স্যার একটি বিষয় জানতে ইচ্ছা করছে। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যাদের হাড় পাতলা হয়ে যায় তাদের জন্য ক্যালসিয়াম খাওয়াটা আসলে খুব, আমার মনে ওভার দ্য কাউন্টার আমরা খাই, এবং এটা আসলে এত বেশি স্যার এই প্র্যাকটিসটা হয় একেবারে গ্রামের রুট পর্যায় থেকে শুরু করে ভালো ভালো শিক্ষিত পরিবারে কিংবা স্যার যারা আরো ভালো অবস্থানে আছে চিকিৎসকের পরামর্শ নিতে পারে তারাও চিকিৎসকের পরামর্শ না নিয়ে যত্রতত্র ক্যালসিয়াম খাচ্ছেন। স্যার এ ব্যাপারে আপনার কি মন্তব্য স্যার? হ্যাঁ, এখানে আসলে আমাদের প্রচলিত বেশ কয়েকটা ভুল ধারণার মধ্যে একটা হচ্ছে, মানুষ দেখা যায় তার গায়ে ব্যথা হচ্ছে, পিঠে কোমরে হাতে পায়ে, উনি টানা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খেয়ে যাচ্ছেন, নিজেও খেয়ে যাচ্ছেন, কখনো কখনো ফার্মেসি থেকে দিচ্ছেন, কখনো কখনো অন্য ডাক্তারও প্রেসক্রাইব করছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে। এখানে আমি একটু আগেই বললাম যে অস্টিওপোরোসিস যদি কারো হয়ে থাকে, ওনার কোনোভাবে জানার কথা না, ওনার তো জানার কথাই না, ডাক্তারও কিন্তু বুঝতে পারার কথা না যে ওনার অস্টিওপোরোসিস আছে। তার মানে এটা পরিষ্কার ভাবে বোঝা যায় এটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এবং ক্যালসিয়াম ভিটামিন ডি উনি যদি খেয়ে থাকেন, এই ক্ষেত্রে ওনার কোনো লাভই হবে না। আরেকটা বড় ধরনের ঝামেলা হচ্ছে, আমাদের দেশে যত ক্যালসিয়াম ভিটামিন ডি খেয়ে থাকে দেখা যায় আসলে বেশিরভাগ ইয়াং এজে, মানে ডেফিনেটলি 45 বা 50-র আগে থেকে খাওয়া শুরু করে, 30, 35, 40 খেয়ে যাচ্ছে। মানে যে কোনো ব্যথার কারণে ওনারা বলতেছেন যে ক্যালসিয়াম ভিটামিন ডি কমেছে, সবাই খাচ্ছে। এটা আসলে পুরাই একটা ভুল ধারণা। আর আরেকটা জিনিস হচ্ছে যে, যেটা একটু আগে বললাম যে এটা আসলে অনেকেরই ধারণা যে, অনেকে বলেও দেন মাজার একটা এক্সরে করেন, এক্সরে করে বললেন যে আপনার হাড়টা ক্ষয় চলে গেছে, অথবা দুইটা হাড় কাছাকাছি চলে আসছে এই জন্য ব্যথা হচ্ছে। তো হাড় ক্ষয় বলে সত্যিকার অর্থে মেডিকেলে কোনো শব্দই নাই এবং কোনো ভাষাই নাই হাড় ক্ষয়। এটা আসলে অস্টিওপোরোসিস যেটা মিন করা হয় হাড় ক্ষয় বলে, এটা পরিষ্কার আর পাতলা হয়ে যাওয়া। তাহলে এটাও একটা ভুল ধারণা। আর আরেকটা জিনিস হলো, অস্টিওপোরোসিসে প্রথম হচ্ছে যে ব্যথা হবে। আর ভিএমডি হচ্ছে এটা অবশ্য ডাক্তারদের জন্য বেশি প্রযোজ্য রোগীর চাইতে। আমি বিএমডি করলাম, বিএমডি করে দেখলাম অস্টিওপোরোসিস লেভেলে আসে নাই, অস্টিওপোরোসিস যে -2.5 এর নিচে আসার কথা আসেনি। রোগীকে বলে দিলেন আপনি ভালো আছেন, কোনো সমস্যা নেই। বাস্তবে ব্যাপারটা তা না। এটা অবশ্যই আমাদের ফ্ল্যাক্স স্কোর করতে হবে, করে দেখলে ডেফিনেটলি দেখা যাবে একজন রোগী দেখা গেল শুধুমাত্র 2 আছে, কিন্তু অন্য রিস্ক ফ্যাক্টর সবকিছু মিলানোর পরে দেখা যাবে তার চিকিৎসা লাগবে, রিস্ক ফ্যাক্টর বেশি আসছে। আবার অনেকের দেখা যায় জাস্ট 2.2 আছে, তো দেখা যাবে লাগবে না। তার মানে হচ্ছে অনেক রোগী দেখবে যখন ওই পাশে লেখা থাকে রেঞ্জ, প্রতিটা রিপোর্টেরই পাশে একটা রেঞ্জ লেখা, রোগী রেঞ্জে দেখবেন যে না আমি তো ভালো আছি, তাহলে চিকিৎসাটা কেন হবে? উনি অন্য একজন ডাক্তার কাছে যাবেন, এবং ওনার যদি এই ব্যাপারে পরিষ্কার ধারণা না থাকে তাকে না করে দিবেন যে আপনার ওষুধ লাগবে না। আবার উল্টাটাও হতে পারে, ওষুধ লাগবে উনি বলে দিবেন যে ওষুধ খাওয়ার দরকার। তো এগুলো আসলে মানে প্রচলিত খুবই ভ্রান্ত ধারণা, এটা আমাদের পরিষ্কার ধারণা না থাকার কারণে এটা হয়। আর ক্যালসিয়াম ভিটামিন ডি মানে অনুমানের উপর নির্ভর করে কখনোই খাওয়া উচিত না, কারণ একটা নির্দিষ্ট লেভেল আছে, নির্দিষ্ট বয়স আছে। এটা যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে আমাদের উল্টা আরো কিছু রোগ হতে পারে, অস্টিওম্যালেশিয়া বলি আমরা। ক্যালসিয়াম কিন্তু বেশি খেলে আবার আরেকটা রিস্ক হতে পারে, আমাদের রেনাল স্টোন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে শুধু শুধু আমরা আন্দাজে নিজে নিজে এগুলো খেয়ে ঝামেলা বাড়াবো না। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যালসিয়াম নয়। স্যার আমরা এবার একটু জেনে নিতে চাই অস্টিওপোরোসিস রোগ নিয়ে একজন রোগী আসলে কোন চিকিৎসকের কাছে গেলে তার ভালো হবে, তার চিকিৎসাটা সুন্দর হবে স্যার, তিনি কোথায় যাবেন এই বিষয়টি একটু যদি পরিষ্কার করতেন। হ্যাঁ, অস্টিওপোরোসিস আসলে দেখা যায় অনেকে চিকিৎসা করে থাকেন যেখানে যান যাচ্ছে। বাস্তবে যে সোসাইটি গুলো কাজ করে এবং যে কারণগুলো আমরা খুঁজে দেখি, এগুলো দুই ধরনের ডাক্তার কাছে গেলে বেশি ভালো হবে। অন্যরাও করতে পারেন, definitely কোনো সমস্যা নেই। আমরা প্রথম হচ্ছে একজন রিউমাটোলজিস্ট, কারণ এটা মূলত একজন রিউমাটোলজির রোগ। একই সাথে এখানে হরমোনাল ব্যাপার অনেক বেশি পরিমাণে জড়িত, স্ট্রোজেন, হাইপোগোনাডিজম, তারপরে হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম, এগুলো থাকার কারণে এটার সেকেন্ড অথবা প্যারালালি চিকিৎসা করে থাকে
এন্ডোক্রাইনোলজিস্ট যারা, এটা অনেকের ধারণাটা আসলে থাকে না। অনেকে দেখা যায় অর্থোপেডিক্সের কাছে দৌড়াচ্ছেন, আদার্স মেডিসিনের কাছে যাচ্ছেন, কিন্তু এটা আসলে কিন্তু এন্ডোক্রাইনোলজিস্ট যারা, তারা কিন্তু এটা সেকেন্ডারি যদি হয়ে থাকে, মানে কারণগুলো যদি ওগুলো থাকে, তারা কিন্তু ভালো ডিল করতে পারে। তবে ডেফিনেটলি হ্যাঁ, এটা হচ্ছে গাইনিক যারা আছেন তারাও ডিল করতে পারেন, কারণ এটা গাইনোকোলজির সাথে সম্পর্ক আছে। রিমাটোলজিয়া যেহেতু ইস্ট্রোজেন হরমোন এবং পোস্ট মেনোপোজাল, মাসিক বন্ধ হওয়ার পরে হয়, তাহলে গাইনিক ডাক্তাররাও কিন্তু এটা করতে পারেন, আর মেডিসিন তো করতেই পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হবে রিমাটোলজিস্ট এবং এন্ডোক্রাইনোলজিস্ট কাছে এই রোগটা নিয়ে গেলে ভালো চিকিৎসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধন্যবাদ স্যার। আমাদের একজন দর্শক তানজিনা সিমি, তিনি লিখেছেন আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম। ধন্যবাদ দর্শক আপনার সুন্দর মন্তব্যের জন্য। এবং আমাদের সাথে আরো অনেকেই আছেন। দর্শক, কোনো প্রশ্ন থাকলে খুব দ্রুত আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে হবে, আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে। স্যার, আমরা একটু প্রতিরোধ সম্পর্কে জেনে নিতে চাই। অস্টিওপোরোসিস প্রতিরোধ করার উপায় কি? অস্টিওপোরোসিস আসলে কোনো ইয়ে ছাড়া, পরীক্ষা নিরীক্ষা ছাড়া যদি লাইফে এমনি ভালো থাকার চিন্তা করা যায়, তাহলে সবচেয়ে ভালো হলো শুরু থেকেই শুরু থেকে, এবং এটা তো সবসময় খারাপই আমরা জানি, স্মোকিং এটা বন্ধ করে দেওয়া। অ্যালকোহল আমাদের দেশে নেওয়া হয় না এটা খুব বেশি একটা, যদি থাকেও তাহলে এটা বন্ধ করে দেওয়া। আর হচ্ছে ডেইলি এক্সারসাইজ করা। এক্সারসাইজে সব সময় বোন হেলথ ভালো থাকে। মানে যখন বয়স কম থাকে তখন নর্মাল এক্সারসাইজ করা, একটু বয়স বেশি হয়ে গেলেও মানে হাঁটা, অ্যারোবিক এক্সারসাইজ অথবা মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ এগুলো করা। আর আফটার 45 ফিমেলের যদি মাসিক বন্ধ হয়ে যায়, তারপর থেকে তখন হচ্ছে নিয়মিত ক্যালসিয়াম এবং ভিটামিন ডিটা ইনটেক করা। আমি যদি এই ক্ষেত্রে পরিমাণটা বলেও দিতে পারি, আমাদের নর্মালি সারাদিনে 1200 মিলিগ্রামের মতো ক্যালসিয়াম দরকার হয়। আমরা যে খাবার থেকে যদি পরিমাণে পেয়ে যাই, খাবারে সবচেয়ে বেশি থাকে হচ্ছে দুধ, তারপরে পনির, এগুলোতে দেখা যায় ক্যালসিয়ামটা বেশি থাকে। আমাদের যদি মনে হয় সারাদিন 2 গ্লাসের মতো দুধ আমাদের খাওয়া হয় না, পরিমাণ অনেক কম খাওয়া হয়, তাহলে আমাদের বাড়তি বাড়তি যে ক্যালসিয়ামটা সেটা নিতে হবে। মানে আমি 1200ই খাবো তা না, টোটাল 1200, মানে এটা খাবার বা ইয়ের সাথে। তাহলে আমাদের দেখা যায় আমরা যে নর্মাল খাবারটা খাই, এটা 400 থেকে 500-র মতো আসে, 400-র কাছাকাছি। তাহলে সেক্ষেত্রে 800 ক্যালসিয়াম আমাদের বাইরে থেকে নিতে হবে, ট্যাবলেট হোক যাই হোক। আর একটা হচ্ছে ভিটামিন ডি। আমাদের নর্মালি সারাদিনে আসলে ভিটামিন ডি দরকার হচ্ছে 800 ইন্টারন্যাশনাল ইউনিটের মতো বলি। তো এই ভিটামিন ডিটা কিন্তু আমরা শুধুমাত্র পাই, এখানেও একটা প্রচলিত ভুল ধারণা আছে, ভিটামিন ডি আসে সকাল 10টা থেকে 3টার রোদ, মানে যেটা নাকি আমাদের সাধারণত অনাবৃত অংশ থাকে গায়ের চামড়ার মধ্যে দিয়ে ভিটামিন ডিটা তৈরি হয়ে শরীরের মধ্যে ঢুকে। অনেকের ধারণা সকালে যে হালকা রোদ, বিকালে যে হালকা রোদ, এটা থেকে মনে হয় ভিটামিন ডি আসে। এটা কিন্তু পুরাই একটা ভুল ধারণা, কারণ এটা হলো জন্ডিসের একটা চিকিৎসা। ওইটা হলো আমাদের বিলিরুবিনটাকে চেঞ্জ করে, এটা আমরা যেটাকে সানবাথ ইয়ে বলি। এটা কিন্তু আমাদের সাধারণ মানুষ যেহেতু দেখে থাকে ডাক্তাররা বাচ্চাদের সকালে রোদ দিতে বলে, বিকালে রোদ দিতে বলে, এটাও মাথার মধ্যে ঢুকে যায়। এটা আসলে হবে 10টা থেকে 3টা। তো এই সময়টা আসলে আমাদের রোদে যাওয়া হয় না। আমরা যারা চাকরি করে অফিসে থাকি, যারা গ্রামে কাজ করি, তারাও দেখা যায় ওই সময়টা বাসায় থাকা হয়, মানে যেহেতু রোদ বেশি থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে ভিটামিন ডিটা নিতে হবে, যাদের যাওয়া হয় না তাদের ভিটামিনটা নিতে হবে ডেইলি 800-র কাছাকাছি। তো এর বেশি বা কম না দরকার। তাহলে একটা ডেইলি ভিটামিন ডি অথবা ক্যালসিয়াম ইনটেক থাকতে হবে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে। আর হচ্ছে এমনি যে স্ক্রিনিংটা বললাম, যদি অন্য রিস্ক ফ্যাক্টর গুলো না থাকে, তাহলে তো 65 বছরের পরে করবেন। যদি রিস্ক ফ্যাক্টর গুলো থাকে, ডাক্তার সঙ্গে কথা বলে 5 ইয়ারলি বা 5 বছর পর পর একটু স্ক্রিনিং করে নিবেন, অস্টিওপোরোসিস হচ্ছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা হয়তো অনেকটা ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব, ফ্র্যাকচার বা যে ভাঙাচোরা যে সম্ভাবনা। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আমাদেরকে অনেক কিছু জানালেন, আজ আমরা অনেক কিছু শিখেছি এবং আমার দর্শকরা উপকৃত হয়েছেন। অস্টিওপোরোসিস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা স্যার দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা। দর্শক দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, এবং আমরা কথা বলেছি অস্টিওপোরোসিস রোগ এবং চিকিৎসা নিয়ে। দর্শক, অনেক তথ্য পরামর্শ উপস্থাপন করতে পেরেছি। স্যার আমাদের অনেক কিছু জানিয়েছেন, এবং আমরা কিভাবে ভালো থাকতে পারি, অস্টিওপোরোসিস থেকে দূরে থাকতে পারি, সেই উপায়ও কিন্তু বলে দিয়েছেন। আমরা এই কথাগুলো মনে রাখবো এবং আমাদের বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাবো। আমরা সুস্থ থাকবো আশা করছি। দর্শক, দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, আমাদের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসি টিউপাসেট। সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন জাহান স্বর্ণা। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our